হাই, আমি অরিন্দম ব্যানার্জি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অরিন্দম ব্যানার্জি, এ কমন ম্যান উইথ ডিফারেন্ট আইডিয়াস। প্রায় 1 মাস বাদে ভিডিও করছি। আগেই বলেছিলাম আবার ভিডিওতে আসবো কিনা আমি ঠিক জানি না, কিন্তু এলাম। তার একটাই কারণ, এবার ঠিক করেছি কিছু ঘটনা ঘটলে বা ঘটনা ঘটার আগে আমার যারা সাবস্ক্রাইবার আছেন, আউটসাইডার কে কী বলছেন তাতে কিছু যায় আসে না, কিন্তু আমার যারা সাবস্ক্রাইবার তাদের প্রতি মিনিমাম দায়বদ্ধতা আমার থাকা উচিত। তাই যখন কোনো বড় ঘটনা ঘটবে বা কিছু বিপদ হতে পারে বা কিছু ঘটনার ব্যাখ্যা দেওয়া থাকতে পারে, তখন অবশ্যই ভিডিও করব। আমার ভিডিও আপনারা দেখতে পারেন। প্রয়োজন না হলে কাউকে শেয়ার করার দরকার নেই। আপনার যদি কোনো শুভাকাঙ্ক্ষী লোক থাকে শেয়ার করতে পারেন। একটাই কারণ, আমি জানি আমি ভিডিওতে যেগুলো বলছি সেগুলো শেয়ার মার্কেটে টিকে থাকতে গেলে, কাজ করতে গেলে কাজে লাগে। আমার সঙ্গে কেউ একমত নাও হতে পারেন, তাতে আমার কিছু যায় আসবে না। যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিডিও ভালো মনে দেখতে চাইছেন, তাদের জন্যই ভিডিও করছি। আগেরবার যখন মার্কেট ওপরে চলে গেছিলো, সেখান থেকে যখন ঠিক 1 মাস আগে যখন মার্কেট 10 থেকে 11% পড়ে গেছিলো, আমি এই ঘটনাগুলো বলেছিলাম। এবং অবভিয়াসলি এটা আমার বিজ্ঞাপন নয়, বিজ্ঞাপন করা আমি পরোয়া করি না। সেটা নিশ্চয়ই আমার যারা স্টুডেন্ট, যারা ইউটিউব থেকে আমার কাছে পড়তে এসেছেন এবং শেষ 15 বছর আমার কাছে যারা পড়েছেন, তারা এটা জানেন। ইউটিউবের মাধ্যমে আমি আরও অনেক লোকের সঙ্গে পরিচয় হয়েছে, আমি খুব খুশি। শেষ 7 মাসে আমার কাছে যারা পড়তে এসেছেন, তাদের সঙ্গে নিশ্চয়ই অনেক জিনিস নিয়ে আলোচনা হয়। ইউটিউবে নিয়ম বাঁচিয়ে যেটুকুনি করার চেষ্টা করছি এবং দেখে যদি আপনাদের ভালো লাগে, আমার ভালো লাগবে, কিছু কাজে লাগলে তো অবশ্যই ভালো লাগবে। আর যারা বেশি জ্ঞানী, আমার ভিডিও দেখবেন। এবার আসি, সেই সময় সবাই বলেছিল যখন জিনিসটা হয়ে গেল যে হ্যাঁ, মার্কেট তো ওভার প্রাইস, কিছু তো মার্কেট পড়বেই। ঠিক আছে, আমাকে কোনো কৃতিত্ব দিতে হবে না, তখন কৃতিত্ব পাওয়ার জন্য এই ইউটিউব চ্যানেল আমি খুলিনি। তারপরে মার্কেট ওপর থেকে আবার শেষ 2 সপ্তাহে কিন্তু মার্কেট পড়ে গেল। বারে বারে ব্যাঙ্ক নিফটি 53,600 এবং 800 গিয়ে সেখান থেকে গত সপ্তাহেও 53,900 থেকে 52,200 ব্যাঙ্ক নিফটি, এবং নিফটি তো 3,000 পয়েন্ট পড়ে গেছিলো। 1,500 পয়েন্ট মতো রিকভারি হয়ে আজকে বৃহস্পতিবার 18ই ডিসেম্বর মার্কেট আবার 24,200। তাহলে এটা বোঝা যাচ্ছে মার্কেট ওপরে যাচ্ছে, আবার সেখান থেকে নিচে চলে আসছে। স্টকগুলো কিন্তু ভীষণ ড্যামেজ হচ্ছে। এটা প্রাইভেট চ্যানেলে দেখছিলাম, একটা স্টক গাড়ি ঘোড়া চলে বেশ ভালো, নাম এখন বলতে পারবো না, সেবি খুব কড়াকড়ি করে দিয়েছে। লরিও আছে তাদের বড় বড়, বাইং করতে বললো বিশেষজ্ঞরা, এবং সেখান থেকে প্রায় 2.5% স্টকটা পড়ে গেল। দেখুন, শেয়ার মার্কেটে যারা টিভিতে বড় বড় কথা বলেন বা যারা বিশেষজ্ঞ, তারা বাই অনলি, তারা সবসময় কিনতে বলবে। আপনার আমার কষ্টের টাকা। অবভিয়াসলি আমি আগেও বলেছি আমি ট্রেড করি না, এবং অ্যাজ এ ইনভেস্টর গভর্নমেন্টের নিয়ম মেনে আমি যে নিয়ম মেনে ইনভেস্ট করি সেটা করা আছে, সেটা নিশ্চয়ই একদিন তার বিক্রি করবে এবং গভর্নমেন্টকে আমি ট্যাক্স দেবো। বড় বড় কথা বলার দরকার নেই। আমি সবাইকে বলেছি যে আমার যারা সাবস্ক্রাইবার, যারা শেয়ার মার্কেট পছন্দ করেন, নিজের ইনকামের 5 to 6% আলাদা করে রেখে তা দিয়ে ভালো স্টক কিনলে কিন্তু সত্যি 2 পয়সা প্রফিট হয়। এটাকে শেয়ার মার্কেট প্রমোট করা বলে না। আমি বাংলায় কথা বলছি, বাঙালি সাবস্ক্রাইবার আমার দেখছেন, কিছু নন বেঙ্গলিও দেখছেন জানি, যারা বাংলা বোঝেন। তাদের কিছু ভালো শেয়ার কিনলে যদি ভালো প্রফিট হয়, তাদের জীবনটা একটু উন্নতি হবে, তাদের মনে খুব আনন্দ হবে। প্রফিট হলে সবারই মনে আনন্দ হয়, এই জন্যই আমার এই ভিডিওগুলো করা। তো এই মুহূর্তে মার্কেট পড়ে যাচ্ছে, আবার লো ভাঙবে। মূল কারণ জানুন তো 3টে। একটা হচ্ছে, খুব চটজলদি বলে দিই, ব্রিক্স কান্ট্রিগুলো মানে ব্রাজিল, চীন, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, এরা নিজেদের মতো একটা কারেন্সি আনতে চাইছে। যেমন এতদিন ধরে আমাদের দেশ মানে পৃথিবীর নিয়ম কি, ডলারে সবসময় কেনা বেচা হবে। আমরা কিনতে গেলেও আমাদের ডলারে পেমেন্ট করতে হবে, আমাদের বাইরে থেকে কোনো কিছু কেনার জন্য ডলারে পেমেন্ট করতে হবে। ডলার, আমেরিকান ডলার হচ্ছে সবচেয়ে স্ট্রং কারেন্সি। ইউরোপিয়ান কান্ট্রিগুলো তাদের মধ্যে ইউরো বলে একটা মুদ্রা নিয়ে কেনাবেচা করে। যদিও ভেরি রিসেন্ট আমরা ইউক্রেনের যুদ্ধর পরে যেহেতু আমাদের ডিরেক্ট রিলেশন আছে রাশিয়ার সঙ্গে, রাশিয়ার কারেন্সি আমরা রুবেলের মাধ্যমেই আমাদের ট্রানজ্যাকশন করছি, সেখানে কিন্তু আমেরিকা কোনো টাকা পায় না। মানে ব্যাপারটা ধরুন, আমি ইউএই কান্ট্রি থেকে, মন দিয়ে বোঝার চেষ্টা করবেন, কোনো একটু কাজে লাগবে। ইউএই থেকে আমরা তেল কিনছি, ইন্ডিয়া তেল কিনছে, কিন্তু আমরা কিন্তু দিরামে পেমেন্ট করতে পারি না, ডলারে পেমেন্ট হয়। যে কোনো দেশের থেকে কোনো জিনিস কিনতে গেলে আমাদের ডলার দিয়ে পেমেন্ট করতে হয়। সেই দেশের কারেন্সি ডলার না হলেও, তাহলে ডলার দিয়ে জিনিসটা কিনছি, তাহলে ডলার থেকে দিরামে ট্রান্সফার হচ্ছে,
বা অন্য কারেন্সিতে ট্রান্সফার হচ্ছে, তার জন্য আমেরিকা একটা টাকা পায়। আবার তারা যখন ওটা আমাদের দিচ্ছে সেখানেও আমেরিকার টাকা পায়। মানে আমেরিকার ডলারে লেনদেন করতে হবে, এর আমি গোটা বিশ্বে একটা নিয়ম রয়েছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলো দেখুন, এর থেকে যদি আরও পরিষ্কার জানতে আপনারা গুগল সার্চ করতে পারেন। আমি জাস্ট ছোট করে নাটসেল কথাগুলো বলার চেষ্টা করছি। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে একটা কারেন্সি আনতে চাইছে, যে আমাদের দেশের মধ্যে যদি কোনো লেনদেন হয় আমরা একটা ইউনিক কারেন্সি, যে দেশে যা আছে, যেমন রাশিয়াতে রুবেল, আমাদের এখানে টাকা, তা না, একটা নির্দিষ্ট কারেন্সি যেটাই 7-8টা দেশে চলবে। এবং ব্রিক্স যেহেতু একটু বন্ধুভাবপন্ন একটা সংস্থা, এই দেশগুলো এর মধ্যে জোটবদ্ধ, আরও কিছু দেশ, অন্তত গোটা 25-26 দেশ, তারাও ব্রিক্সের সঙ্গে যুক্ত হতে চাইছে। তাহলে অন্তত পৃথিবীতে 28-29টা দেশ যদি মিলিত হয়ে তাদের নিজেদের মধ্যে একটা ইউনিক কারেন্সি নিয়ে কেনাবেচা করে, ইউনিক কারেন্সি ইউজ করতে পারে, তাহলে কিন্তু আমেরিকার ক্ষতি আছে। এবং এই জন্য আমেরিকা খুব রেগে গিয়ে বলেছে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোতে যে যদি আমরা কোনো প্রোডাক্ট নিই তার 100% ট্যাক্স দিয়ে দেবো, ট্যাক্স চাপিয়ে দেবো। তাহলে ইন্ডিয়ান কোনো গুডস যদি আমেরিকায় বিক্রি হয় তাহলে এটা হতেই পারে যে বেশি ট্যাক্স লাগবে। তো এমত অবস্থায় এই একটা হই পড়ে গেছে। তাহলে আমেরিকার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মানে ট্রাম্প এবং মোদি, যেটা লোকে বলেন, আমি পলিটিক্যাল কথা বলছি না, সবাই যে কথা বলে, তা এই জায়গাতে দাঁড়িয়ে সবাই চেষ্টা করছে যে ব্যাপারটা কি বোঝার। তাহলে কি আমেরিকা, এবং অদ্ভুত ব্যাপার দেখুন, আমি যদি খুব ভুল না হয় 1980 সালের পরে এই প্রথম টানা 9 দিন ডাও জোন্স পড়েছে, মানে করোনার সময়ও পড়েনি, এমন হয়তো বড় বড় কিছু পড়েনি আমেরিকান মার্কেট আর কি, কিন্তু ন্যাসডাক, S&P এগুলো প্লাস আছে। দেখুন, আমরা মানি বা না মানি, স্টক মার্কেটের বড় দাদা তো আমেরিকায়, ওদের দেশের যে কোনো ব্যাপারে প্রভাব পড়বেই। ফেডারেল রিজার্ভের মনে হয় আজকে রাত্রিবেলায় ডিসিশন কিছু একটা আসবে, তার জন্য ওরা রেট কাট করবে কিনা, যেমন আমাদের রিজার্ভ ব্যাঙ্ক, আমেরিকায় তখন ফেডারেল রিজার্ভ, ওরা রেট কাট করলে আমাদের মার্কেটে একটুখানি এফেক্ট আসবে, ওদের মার্কেটে এফেক্ট আসবে। কিন্তু সবচেয়ে বড় কথা, এই যে মার্কেটটা আমাদের 26,300 থেকে আজকে 24,000-এর দৌড় গোড়ায়, বা ব্যাঙ্ক নিফটির এত পয়েন্ট পড়ে গেছে, তাহলে আলটিমেটলি কি করা যায়, আমাদের এই মুহূর্তে কি করতে পারি। আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য একটা স্ট্র্যাটেজি বলেছি, যেটা আপনারা মনে রাখতে পারেন, কাজ করতেই হবে এমন কোনো ব্যাপার নেই, নজর করতে পারেন। ব্যাপারটা এরকম, আমি কিন্তু এখানে কল পুট ট্রেডিং এসবের কথা বলছি না। যারা আমাকে যে পড়তে এসছেন জানেন আমি ট্রেডিং নিয়ে অনেক কথা বলি, কিন্তু ইউটিউবে আমি ট্রেডিং নিয়ে কথা বলতে চাই না। তার একটা কারণ, আমার এই ভিডিওগুলো কারা দেখছেন তাদের আর্থসামাজিক এবং মানসিক অবস্থা কেমন, তার উপর দাঁড়িয়ে ট্রেডিং করলে ট্রেডিংয়ে প্রচুর টাকা ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য ট্রেডিং সংক্রান্ত কোনো কথা বলবো না। আমাকে বহুজন পার্সোনালি মেল করেছেন, পার্সোনাল টেক্সট করেছেন যে দাদা আপনি ট্রেডিং নিয়ে বলুন। আমি বলছি, আমার সঙ্গে যদি আপনাদের কোনো ব্যক্তিগত দেখা হয়, ট্রেডিং নিয়ে আমি প্রচুর কথা, ঘন্টা পর ঘন্টা কথা বলতে পারি, প্রচুর স্ট্র্যাটেজি বলতে পারি, কিন্তু ইউটিউবে বললে সেটা সবসময় কাজে লাগবে কিনা এটা আমার ব্যক্তিগতভাবে মনে খুব সন্দেহ আছে, তাই জন্য বলতে পারছি না। যারা ইনভেস্ট করতে চান, সুইং ট্রেড করতে চান, আমি আজকে তাদের, এতক্ষণ আমার ভিডিও দেখেছেন, আমি তাদের একটু উপায় বলে দিই। ধরুন, সেই পুরনো পদ্ধতি, ইমিডিয়েট হাই আর ইমিডিয়েট লো, একটা দাগ কাটুন শেষ 2 সপ্তাহে। কেন কি, ওপর থেকে মার্কেটটা পড়ে আবার উঠে গেছিল, তার একটা দুর্ধর্ষ এন প্যাটার্ন তৈরি হয়েছে। মনে রাখবেন, কোনো সাপোর্ট বা কোনো স্টক, কোনো ইন্ডেক্সের সাপোর্ট বা রেজিস্ট্যান্সের ওপরে আর সাপোর্টের কাছে যদি এন প্যাটার্ন তৈরি হয়, নর্মাল ক্ষেত্রে কিন্তু যদি ফলস ব্রেকআউট না হয় তাহলে ওপরে যেতে পারে, কিন্তু দেখা যাচ্ছে এন প্যাটার্ন তৈরি হওয়া সত্ত্বেও মার্কেট কিন্তু নিচের দিকে আসছে। ঠিক এরমভাবেই ডাব্লিউর মতো, মানে একটা ডাউন, একটা আপ, একটা ডাউন, এইবার কি আপ হবে, সবাই এক্সপেক্ট করছে, উঠেছে, নেমেছে, এবার উঠবে, ওঠেনি, কিন্তু পড়েছে, উঠেছে, আবার পড়ছে। তাহলে এন বা ডাব্লিউ কোনটা হবে, এইটা নিয়ে চার্ট নিয়ে অনেকে কথা বলে। এত জটিল না করে শেষ 2 সপ্তাহের আপনার ফেভারিট যে স্টকটা, যদিও আমি বলছি আমি ওভারঅল কিন্তু মার্কেট মন্দিতে আছি, আমি মার্কেট ডাউনের দিকে রয়েছি, এবং তাই জন্য যতবার ওপরে যাচ্ছে স্টক বেচে বা ইন্ডেক্স বেচে আমার ছাত্রছাত্রীরা বা আমার যারা শুভাকাঙ্ক্ষীরা, তারা প্রত্যেকেই কিন্তু প্রফিট করেছে। কিন্তু নর্মালি মার্কেটে বাই আর সেল দুটো পদ্ধতিই থাকবে, তো কিন্তু সবাই বলে কিনবো। দেখুন, যেমন এক পায়ে সাইকেল চালানো যায় না, শুধু কিনে স্টক মার্কেটে টেকা যায় না। আমার যদি পুরোনো ভিডিও দেখেন, আমি বারবার বলেছি 2008-এর জানুয়ারিতে মার্কেট ক্র্যাশ হয়েছিল, কিন্তু এপ্রিল মেতে মার্কেট রিকভারি করে গেছিলো। মে মাসের পর থেকে 2008 সালের অক্টোবর পর্যন্ত মার্কেট যেভাবে পড়েছে আমার অবিকল সেই রকম মনে হচ্ছে। কিন্তু এফআইআইদের টাকা রয়েছে, এফআইআইরা কালকে 14,000 কোটি টাকার স্টক বেচেছে, তার 3-4 দিন আগে সে 10,000 কোটি টাকার স্টক কিনেছে। তাই এফআইআইরা যা খুশি করুক, আমি আপনি ভীষণ সাধারণ মানুষ, আমাদের টাকা যদি আটকে যায় 132
স্টক বলতে পারবো না, যাই হোক একটা তেল কোম্পানি 132 টাকা থেকে 144 টাকা এসেছিল। আমি কি বলেছি, বড় বড় প্রফিটের যে অভ্যাস শেষ 4 বছর হয়ে গেছে সে যুগ আর নেই। আপনি স্টক কিনুন, একটা সার্টেন পিরিয়ডে প্রফিট বুক করুন, তাহলে 130-32 টাকার যে স্টকটা 147 টাকা 144 টাকা হয়ে গেল, মানে 10% একটা তেল কোম্পানি মুভমেন্ট দিয়ে দিয়েছে, সেটা কিন্তু আজ আমার নিচে চলে এসছে। তাহলে আমাদের নয়, বিকজ আমি ওভারঅল মার্কেট সেই ভোটের সময় থেকে আমি আমার যা ভিউ দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। ওভারঅল যারা শুধু কিনে কাজ করতে চান, আমি এটুকুনি বলবো, যদি আপনার কেনার শেয়ার প্রফিট আসছে 2-3-4% প্রফিট বুক করুন, কাছে টাকা রাখুন। আর যেহেতু আমি ভীষণ রকমভাবে এটাই বিশ্বাস করি যে স্টক মার্কেট একটা প্র্যাকটিস, এখানে টিকে থাকার জন্য আপনাকে কিছু ডিসিপ্লিন মেনটেন করতেই হবে। আমি এইটুকুনি বুঝেছি, 95-96টা ইন্ডিকেটার্স যে কোনো অ্যাপসে থাকে, ভুলে যান। সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইন, এই দুটো যদি আপনি ভালো করে শেখেন তাহলেই যথেষ্ট। তাহলে শেষ 2 সপ্তাহের ইমিডিয়েট লো আর ইমিডিয়েট হাই দুটোকে নোট করুন, তার ডিফারেন্সকে 2 দিয়ে ভাগ করো, একটা মৌখিক লাইন তৈরি হলো। ধরুন 280 লো, 320 হাই, 40 টাকা পেলেন, তাহলে 300 টাকায় একটা লাইন টেনে নিন। মনে রাখবেন এইগুলো সবসময় পরিবর্তন হয়। যদি আপনার স্টকটা 16, 25, 35 মুভিং অ্যাভারেজের নিচে চলে গেছে, ডোন্ট বাই। আর যদি 16, 35 এবং 25 মুভিং অ্যাভারেজের ওপরে আসছে, আপনি বাই করবেন। 50 মুভিং অ্যাভারেজের ওপরে গেলে এটাকে প্রফিট বুক করে নিতে হবে, এটা একটা আর্ট। কিংবা আপনি এই মুহূর্তে যে স্টকগুলো কিনছেন, আমি সেই যেটা বলেছি 21,800 যখন নিফটি ছিল তখন আপনার ওই স্টকগুলো কি লো করেছিল সেইগুলোর একটু নোট করে রাখবেন। যদি মোটামুটি দেখেন এই ইমিডিয়েট বাউন্স এবং পড়ে যাওয়া এবং ওঠার চেষ্টা করার পরে আবার পড়ে যাওয়া, এর মাঝামাঝি জায়গায় ওই স্টকগুলোর সেই লো থেকে জাস্ট 10 বা 20% জায়গায় স্টকগুলো দাঁড়িয়ে আছে, ডোন্ট বাই। কেন? এতে রিস্ক হতে পারে কোনো বড় অপারেটর মার্কেটটাকে নিচে আনতে পারে। সেবি খুব তাড়াতাড়ি আরও নতুন কিছু আইন নিয়মকানুন আনতে চলেছে। মনে রাখবেন, ইথানল আর চিনি নিয়ে একটা গন্ডগোল চলছে, এই মুহূর্তে চিনির সেক্টরে না ঢোকাই ভালো। সবাই ভালো চাষ হয়েছে, ফার্টিলাইজার সেক্টর দুদিন আগেই বুম ছিল, হঠাৎ করে পড়ে গেছে। এবং যে কোম্পানি, আগেও আমি যেটা বলেছি যে মোটরস কোম্পানি খুব ভালো চলেছিল, দেখুন কিন্তু তারা কোনো রকমভাবে আর 850-র ওপরে যেতে পারেনি, প্রত্যেকবার নিচে পড়ে যাচ্ছে। একটু নজর ঠিক রাখুন, মুভিং অ্যাভারেজটাকে একটুখানি বোঝার চেষ্টা করুন। আমার মনে হয় এই মুহূর্তে স্টক মার্কেট শেখার উপযুক্ত সময়। তাড়াহুড়ো করবেন না, প্রচুর টাকার ইনভেস্ট করবেন না। মনে রাখবেন, আপনার যখন ট্রেড না থাকবে, আপনার যখন ইনভেস্টমেন্ট না থাকবে, তখন স্টক মার্কেট দারুণ শেখা যায়। শেষ 6-7 মাসে যদি আমার ভিডিও আপনারা দেখে থাকেন, ভিডিওগুলোকে চালিয়ে দেখুন। হ্যাঁ, ভিডিওতে অনেক আমি রাগের কথা বলেছি, আমি জানি। আপনারা প্রচুর লোক এটা আমাকে সমর্থন করেন এবং আমাকে ভালো ভালো কমেন্ট করেন। 2-1জন যারা বাজে লিখেছে, আমরা যারা দেখেছি, আমার ছাত্রছাত্রীও দেখেছে, ও ব্যাটাদের ডিলিট করে দিয়েছি, কোনো চিন্তা নেই। যারা আমার ভিডিও দেখছেন, আমার সাবস্ক্রাইবার, তারা আমার ভিডিও দেখুন। আমি আবার কোনো ইনফরমেশন পেলে নিশ্চয়ই দেবো। কবে আসবো জানি না, কিন্তু আমার ভেতর থেকে যখনই আমার তাগিদ অনুভব করব, আমার যারা সাবস্ক্রাইবার, আমি শুধু তাদের জন্য ভিডিও করি, অন্য কারো দেখার দরকার নেই। আপনাদের যদি মনে হয় আমার এই ভিডিও কারো কাজে লাগবে, তাকে শেয়ার করতে পারেন, না শেয়ার করলেও কোনো অসুবিধা নেই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি আবার দরকার হলে আসবো। আর হ্যাঁ, আরেকটা ট্রিক্স একটু বলে দিই। মনে রাখবেন, সবচেয়ে পপুলার স্টোরি, দিনের লোতে ইন্ডেক্স, যেহেতু ট্রেড করেন একটু ট্রেড বলে দিই, ইন্ডেক্স নিফটি, ব্যাঙ্ক নিফটি দিনের লো যদি ব্রেক করে তাহলে আমরা ফার্দার বেচি। এখন বেচাটা, কারণ মার্কেট হিউজ স্পিডে পড়ছে। দিনের লো ভাঙলে মার্কেট কিন্তু অনেক সময় রিকভারি হয়ে যাচ্ছে। 2:30 আগে যদি যা হয়ে যায়, 2:30 পরে যদি লো ভাঙে তাহলে সেলিং আপনি করতেই পারেন। টাইম জোনটা খুব বড় ইম্পর্টেন্ট ব্যাপার। কেন? আমার কাছে যারা পড়তে এসেছেন আমি বুঝেছি, মার্কেট অরিজিনাল টাইমে চলে, ছবিতে চলে না। একথা একদিন অন্যদিন বলা যাবে। 1-1:30 আগে যদি লো ভেঙে যায়, আপনারা অবশ্যই কিন্তু কিনে কাজ করবেন, কেন মার্কেট পড়ার আরও অনেকটা টাইম রয়েছে। অরিজিনাল শেয়ার মার্কেটের ট্রেডিং টাইম জোনে দাঁড়িয়ে আছে, ছবির জোনে নয়। এ নিয়ে অনেক বিতর্ক হতে পারে, আমার কাজ করা, আমার কিছু অসুবিধা নেই। আমি জানি আমি যা বলছি এটা ঠিক। আরেকটা যেটা পয়েন্ট বলে দিই, উইকলি লো যদি ভাঙে অবশ্যই সেল করুন, প্রফিট হয় উইথ প্রপার স্টপ লস। কেন? আপনার টাকা, আমি জ্ঞান দিয়ে চলে যাব, লস আপনার। প্রপার স্টপ লস রাখবেন, আপনার যতটুকুনি লস করার ক্ষমতা তার অর্ধেক লস করে ট্রেড করবেন। কিন্তু ট্রেডিং যদি করতে চান, মনে রাখবেন এই মুহূর্তে উইকলি লো যদি ভাঙে, মার্কেট র্যাপিডলি পড়ছে, র্যাদার দ্যান উইকলি হাই যদি ফাটায় এবং সেটা যদি ইমিডিয়েট রেজিস্ট্যান্সের কাছে থাকে, অবশ্যই বাই করবেন উইথ প্রপার স্টপ লস। আমি জানি না এই ভিডিও করে আমি কোনো নিয়ম ভেঙে ফেললাম কিনা। যদি
নিয়ম ভেঙে ফেলে থাকি, না জেনে করছি। আমি কোনো স্টক নিয়ে আলোচনা করিনি, ট্রেডিংয়ের কিছু থিওরি বললাম, এগুলো ট্র্যাডিশনাল থিওরি সব বইতেই আছে, কিন্তু লোকে ব্যবহার করার সময় ভুলে যায়। ভালো থাকবেন। আবার যদি ভেতর থেকে তাগিদ অনুভব করি অবশ্যই আসবো, যদি আপনাদের কাজে লাগে কমেন্ট করতে পারেন। পজিটিভ কমেন্ট করবেন, নইলে করবেন না, নেগেটিভ কমেন্ট করবেন না, ডিলিট করে দেবো। টাটা, ভালো থাকুন।